আমাদের ফেসবুক পেজে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তাহলে যখনই আমরা নতুন এপিসোড প্রিমিয়ার করব, সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমরা অনেক সময় ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাই, কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাই না কোথা থেকে ভিসা প্রসেসিং করতে হবে। আমরা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাই। আমরা এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি কমপ্লিট করেছি, আমরা অনার্স বা ব্যাচেলার করতে যাব, কিন্তু আসলে কিভাবে যাব সঠিক সোর্স আমরা অনেক সময় পাই না। অনেকে আছে সৌদি আরব যেতে চাচ্ছেন, মিডল ইস্টে যেতে চাচ্ছেন, অথবা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন। আমরা অথেন্টিক অর্গানাইজেশন খুঁজে পাই না যেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে ভিসা কোচ বিডি। ভিসা কোচ বিডি হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেশন না একটি প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব আরএলও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি চাইলেই তাদের কাছ থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন পাবেন, যেখানে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি। তারা আপনাকে সেশন দিচ্ছে। ভিসা কোচ বিডির লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যারা চান সেখানে গিয়ে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন। তাদেরই কোনো একজন টিম মেম্বার অবশ্যই আপনাকে খুব দ্রুত কল করবেন। ভালো থাকুন। পেট্রোলিয়াম কোম্পানি এসে আমার দেশের তেল নিয়ে কীভাবে ব্যবসা করো, এইটা তাদের খুব গায়ে লাগলো এবং এই জন্যই অপারেশনটা হলো। জি। এবং এই অপারেশনের মাধ্যমে তাকে ফেলে দিয়ে শাহরেজা পাহলেভিকে আনা হলো। শাহরেজা পাহলেভিকে যখন আনা হলো, আনার পরে তারা যেটা করলো, শাহরেজা পাহলেভি আবার তাদেরকে তেল ফেরত দিল যে ঠিক আছে তোমরা যত ইচ্ছা তেল নাও। আর তার বিনিময়ে আমেরিকা সিআইএর মাধ্যমে শাহরেজা পাহলেভিকে বললো যে তুমি কি অ্যাটম বোম ট্রাই করবে নাকি। তো শাহরেজা পাহলেভি বললো ঠিক আছে লেটস ট্রাই। বলে ঠিক আছে তাহলে এটা মনে হচ্ছে পারমাণবিক অস্ত্র। পারমাণবিক অস্ত্র, সেই পারমাণবিক অস্ত্র তৈরির যে প্রোগ্রামটা আছে এটা আমেরিকা তাদেরকে গিফট করেছিল তখন, সেই 1950-এর দশকে। ঠিক আছে, এখন গিয়ে তারা এটা ফেরত চাচ্ছে। কেন ফেরত চাচ্ছে? কারণ 1979 সালে এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, জি, উনি একটা বিপ্লব করে এই শাহরেজা পেহলেভিকে দেশ ছাড়া করলেন। জি। এবং এই যে এখন যে আমরা ইরান সরকার দেখতেছি, এই সরকার তখন প্রতিষ্ঠা লাভ করলো। জি ভাই। এবং তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু এই সরকার কন্টিনিউ করছে। ওইখানে কিন্তু বহুদলীয় গণতন্ত্র নাই। ইরানে কিন্তু এমপি ইলেকশন যেটা হয়, জি ভাই। মানে কোনো ভালো ক্যান্ডিডেট ওই সেন্ট্রাল কমান্ডারের আন্ডারেই সে কম্পিট করবে এবং ক্যান্ডিডেট সিলেকশন হবে, বাট পার্টি একটাই। মানে আয়াতুল্লাহ, যে কোনো একজন আয়াতুল্লাহর আন্ডারেই দেখা যায় পুরো জিনিসটা কম, মানে হ্যাঁ, ওটা সুপ্রিম লিডার বলে, ওরা সুপ্রিম লিডারের আন্ডারে এটা হচ্ছে। জি ভাই। এখন এই যে যখন শাহরেজা পেহলেভিকে হটিয়ে দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি দায়িত্ব গ্রহণ করলেন, তখন থেকে আমেরিকা ইরানের উপরে যাবতীয় স্যাংশন দেওয়া শুরু করলো। এবং এই স্যাংশনের এমন একটা পরিস্থিতি হলো যে মানে যেহেতু স্যাংশনের ভেতরে আছে এবং ইরানের যে রিজার্ভ ছিল ইউএস ডলারে, সেই ডলারটাও তারা জব্দ করে ফেললো। আচ্ছা। তো আমেরিকার মানে একটা আইন আছে, যে আইনের মাধ্যমে সে যে কোনো দেশের তার কাছে রক্ষিত যে রিজার্ভ ডলার আছে এটা জব্দ করে ফেলতে পারে অনির্দিষ্টকালের জন্য। ওকে। এবং এরকম জব্দ করা ডলার আফগানিস্তানের আছে, এরকম জব্দ করা ডলার রাশিয়ারও আছে ইউএসের কাছে। মানে ভাই আমার ডলার সে ওইটা জব্দ করে ফেলছে। আচ্ছা। তো এই কারণেই মানে ইদানিং মানে অনেকদিন ধরে এটা আলোচনা চলতেছে, ইদানিং একটা চান্স তৈরি হয়েছে যে পেট্রো ডলার থেকে বের হয়ে এসে পেট্রো ইউয়ান হওয়ার অথবা পেট্রো ইউরো হওয়ার একটা চান্স আছে। ওটা পরে আসছি। এখন এই জায়গাটাতে এসে যখন মানে ইরানের উপরে এই ধরনের স্যাংশন এবং অন্যান্য সমস্যা হলো, তখন ইরান তার নিজের তেল চুরি করে বিক্রি করতে বাধ্য হলো। সে কিন্তু খোলা বাজারে সবার সাথে তেল বিক্রি করতে পারে না, যেহেতু ডলারে কেনা যাচ্ছে না। জি। তো এই প্রেক্ষিতে এসে যেটা মানে সহজে অনুমেয়, সেটা হচ্ছে যে ইরান সেই 1953 সাল থেকে, অথবা আপনি যদি আরও ক্লিয়ারলি চান 1979 সাল থেকে, জি, তার মানে প্রায় 40 ইয়ার্স প্লাস, 45 বছর ধরে সে আমেরিকার এগেনস্টে প্রস্তুতি নিচ্ছে। সে আমেরিকা কিভাবে কাজ করে, আমেরিকা কিভাবে মধ্যপ্রাচ্যে মানে ব্যবসা করে, কীভাবে তার সামরিক আধিপত্য বজায় রাখে, এগুলো সব সে স্টাডি করছে। এবং এই কারণেই যেটা হয়েছে যে আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন হত্যা করা হলো, যেটা আমেরিকা এক্সপেক্ট করছিল যে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে ইরানের ভেতরে একটা আপরাইজিং হবে, জি, গণ অভ্যুত্থান হবে, গণবিপ্লব হবে, যেটা হওয়ার পরে এই আয়াতুল্লাহ যে রেজিম আছে এটা
চলে যাবে, নতুন একটা লিবারেল রেজিম আসবে। মানে বিষয়টা এরকম ভাই আপনি বলতে চাচ্ছেন যখন গাদ্দাফিকে হত্যা করা হলো, এখানে গাদ্দাফির যে সরকার ছিল বা গাদ্দাফির সাথে সম্পূর্ণ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সাদ্দাম হোসেনকে হত্যা সাদ্দাম করা হলো হোসেন। সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কিন্তু ও তো আর্মি শেষ হয়ে গেছিল, রিপাবলিকান আর্মি, রিপাবলিকান গার্ড ছিল যে জি। সাদ্দামের, সে তো ধ্বংস হয়ে ধ্বংস গেছে। হয়ে গেছে। মানে ইরানের ক্ষেত্রে ঘটনাটা ওরকম ঘটলো না। ওকে, ইরানের ক্ষেত্রে যেটা হলো যে ওদের আর্মির টপ জেনারেল কয়েকজনকে মারার পরে ওরা খুব কুইকলি 31টা আলাদা আলাদা কমান্ডে ভাগ হয়ে গেল, আচ্ছা, এবং এই 31টা আলাদা আলাদা কমান্ড ইন্ডিপেন্ডেন্টলি তাদের আশেপাশে যত আমেরিকান এবং ইসরায়েলি অ্যাসেট আছে তার সব কিছুকে তারা লেজিটিমেট টার্গেট বলে গণ্য করলো, এবং তারা এখন ইন্ডিপেন্ডেন্টলি টার্গেট ক্যাপচার করছে, মানে ধ্বংস করছে আর কি তাদের যে রিসোর্স আছে এটা দিয়ে। এবং এইটার কারণে সমস্যা যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে সেন্ট্রাল কমান্ড যেহেতু এতদিন কারো কাছে ছিল না, জি যুদ্ধবিরতি আপনি আলোচনা কার সাথে করবেন, আলোচনা করা যাচ্ছিল না। জি, তো যখনই ট্রাম্প টের পেলো যে না এই সরকার তো মনে হয় ফল করবে না, তখন কিন্তু সে ফার্স্ট অ্যাটেম্পটে ওমানের মাধ্যমে এবং ইটালির মাধ্যমে যুদ্ধবিরতি প্রস্তাব করেছিল, আচ্ছা। কিন্তু ইরান মানেনি। এটা ভাই আপনি যে এখনকার কথা বলছেন, এখনই এই কিছুদিনের মধ্যেই করেছে, এই কিছুদিনের ভিতরে এখন তো আজকে যুদ্ধ চলছে 13 দিন। এটা তো এখন তো মানে আর যুদ্ধবিরতি হবে না সেটা পরিষ্কার মুখের উপরে বলে দিচ্ছে। বাট আয়াতুল্লাহ আলী খোমেনি মারা যাওয়ার পরপরই আমেরিকা একবার প্রস্তাব দিয়েছিল আন্ডার দ্য টেবিল, জি। যেটা এসছিল একটা ইটালির মাধ্যমে, জি আরেকটা এসছিল নাকি ওমানের মাধ্যমে, জি, যে যুদ্ধটা এখনই থামায় ফেলি, কিন্তু তখন আর ইরান রাজি রাজি হয়নি। হয়নি। সুতরাং যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে রেজিম চেঞ্জের জন্য এই আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যা, এইটা প্রকারান্তে ব্যর্থ হয়েছে। ভাইয়া এই বিষয় নিয়ে আবার বলতে চাই, যেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খমেনি ভাইয়া, রাইট, যাকে মেরে ফেললো, না, আগেরটা খোমেনি আর এখন হচ্ছে খামেনি। খামেনি, যাকে মেনে ফেললো আয়াতুল্লাহ আলী খামেনি। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে ইরান তো গত 40 বছর ধরে ইউএসএ কি ভাইয়া তারা হচ্ছে অবজার্ভ করছে, তারপরে তাদের অনেক গোয়েন্দা সংস্থা আছে, আইআরজিসি আছে, যারা পুরো মিডল ইস্টটাতে যুদ্ধ সব কিছু ওয়ারফেয়ার কন্ট্রোল করছে, সেনাবাহিনী আছে। তবে এত কিছু থাকার পরেও, তাদের ইন্টেলিজেন্সে থাকার পরেও আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা হত্যা করলো প্রথম দিনই ইসরায়েল এবং আমেরিকা। এখানে কি আপনার মনে হয় না তাদের যেই নিরাপত্তা সংস্থা আছে তাদের দুর্বলতার একটা বহিঃপ্রকাশ? আচ্ছা, এই জায়গাটায় আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দর্শকরা অথবা আমাদের দেশের যারা আছে তারা তো আসলে মুসলমান হিসেবে তারা ওভাবে চিন্তা করে জি। যে একটা আবেগ কাজ করে এখানে। বাট লজিক্যালি যেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আজকে 11 দিন ধরে যুদ্ধ চলতেছে। জি কার বিরুদ্ধে যুদ্ধ? যুদ্ধ হচ্ছে পৃথিবীর 2টা পরাশক্তি। জি, আমেরিকা ইজ এ নিউক পাওয়ার হোল্ডার, অ্যান্ড একই সাথে যেটা বলা হয় ইসরায়েলেরও কিন্তু পারমাণবিক শক্তি আছে। অ্যাবসলিউটলি। তাহলে এরকম 2টা রাষ্ট্রের বিরুদ্ধে আপনি যখন যুদ্ধ করেন, এবং আপনি লক্ষ্য করেন এই 2টা রাষ্ট্রের সাথে তাহলে আর কোন কোন রাষ্ট্র আছে পেছনে, শুধু নিউক্লিয়ার কান্ট্রিগুলোর কথাই বলি, চীন আর রাশিয়া ইরানের পক্ষে, জি, আর ওই দুজনের পক্ষে আছে বাকি ইংল্যান্ড এবং ফ্রান্স। ইংল্যান্ড এবং ফ্রান্স, রাইট? তার মানে ওই পরিমাণ শক্তি নিয়ে আমরা আমেরিকা- ইন্ডিয়ার কথা বলতে পারি, ইন্ডিয়া তাদের পক্ষে। হ্যাঁ, কিন্তু আপনি যেই যুদ্ধক্ষেত্রে আমেরিকা আছে জি। আর কারো আপনার গণার দরকার নেই, না। কারণ সে যে পরিমাণ ফায়ার পাওয়ার হোল্ড করে এবং মিলিটারি মাইট সে মানে দেখাইতে পারে, জি। এটা তো মানে ম্যাচ করার মতো এই পৃথিবীতে এই মুহূর্তে কেউ নাই, মানে ফেস টু ফেস ম্যাচ করার মতো কেউ জি। নাই। সেই আমেরিকা এবং ইসরায়েল মিলে 11 দিন ধরে ইরানের উপরে আক্রমণ চালাচ্ছে। অনেকেই যেটা আবেগের কারণে বুঝতে চায় না, ইরানের অবস্থা কিন্তু খুব খারাপ, এবং এটা বোঝার জন্য আপনার খুব বেশি চিন্তা করার দরকার নেই। আপনি খালি এটা চিন্তা করলে হবে যে কে ফাইট করতেছে কার বিরুদ্ধে, এইটুকু বুঝলেই বোঝার কথা। জি, যে 11 দিন ধরে আমেরিকা এমন কোনো অপশন আকাশপথে বাদ রাখে নাই ইরানকে ধ্বংস করার জন্য। এবং এই যে ইন্টেলিজেন্স ফেইলিয়ারের যে ব্যাপারটা আপনি বললেন, অবশ্যই মানে ইরানের যেহেতু তাদের রিসোর্স কম, জি, তেল বিক্রি করতে পারে না, টাকা পয়সা কম, সুতরাং তার ইন্টেলিজেন্স ওয়ার্ল্ডের নাম্বার 1 হবে না, স্বাভাবিক। তার মিসাইল সিস্টেম ওয়ার্ল্ডের নাম্বার 1 হবে না, জি, তার বিমান ওয়ার্ল্ডের নাম্বার 1 হবে না, তার ড্রোন ওয়ার্ল্ডের নাম্বার 1 হবে না, বাট স্টিল দে আর ট্রাইং এই জায়গায়। এবং এই জায়গাটাতে যেটা হয়েছে আয়াতুল্লাহর ব্যাপারে অনেকে বলেন যেটা, যে আয়াতুল্লাহ আলী খামেনিকে সম্ভবত পুতিনের কাছ থেকে, রাশিয়া থেকে হিন্টস দেয়া হয়েছিল যে আপনাকে লোকেট করার চেষ্টা করা হচ্ছে এবং আপনাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। জি, তখন নাকি আয়াতুল্লাহ খামেনি যেটা রিপ্লাই করছেন যে আমার এখন যে বয়স সেই বিবেচনায় আমি আপনার প্রস্তাব অনুযায়ী যদি রাশিয়াতে গিয়ে কোথাও নিরাপদ জায়গায় লুকাই
তাহলে আমি হয়তো প্রাণে বাঁচব, বাট ওরা তো ইভেনচুয়ালি ইরান অ্যাটাক করবে। Absolutely. তো আমি না থাকলে পরে এই অ্যাটাক মানে মানে এটার যে একটা ধকল, এই মানসিক যে একটা পিছিয়ে পড়া, এইটা নিয়ে আমেরিকার মতো একটা মানে শক্তির সাথে যুদ্ধ করা কঠিন। সুতরাং এই যুদ্ধের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে দুজনের কে কোথায় আছে জানে। জি, ট্রাম্প কোথায় থাকে এটা ইরান জানে না, জানে নেতানিয়াহু কোথায় থাকে এটাও জানে, জানে আর আয়াতুল্লাহ কোথায় থাকতো এটা তারা জানতো। ওরা যেটা করছে যে তারা জানতো, প্লাস একই সাথে সেখানে আঘাত করার ক্ষমতা তাদের ছিল। জি, আজকে ট্রাম্প ওয়াশিংটনে থাকে, ইরানের কিন্তু আটলান্টিক ক্রস করে ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পকে কিছু করার সুযোগ নেই। যতই ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার ওয়াইফকে তুলে নিয়ে যাক, সবাই এটা নিয়ে রাগ করুক, যত যাই করুক, এটা করা সম্ভব না। তো এই জন্য আমি বললাম যে এখানে ইন্টেলিজেন্সের ফেলিয়ার আছে। জি, এবং ইরানের ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হচ্ছে ইরান কোনো ক্ষেত্রে, সেটা মিসাইল হোক, প্লেন হোক, সামুদ্রিক জাহাজ হোক, তারপরে ইভেন যেটা আমরা বলছি ইন্টেলিজেন্সের ক্ষেত্রে হোক, সে কিন্তু আমেরিকাকে আউটম্যাচ করার চেষ্টা অথবা প্ল্যান কখনো করে নাই। দ্যাট মানে এটা একটা লজিক্যাল প্ল্যান হতো না। সে যেটা করছে সেটা হচ্ছে যে তার যে এরিয়াটা আছে, এই এরিয়ার ভিতরে ইন্টেলিজেন্স কতটুকু স্ট্রং করা যায়। যেমন সে কিন্তু কয়দিন পর পর মোসাদের কিছু মানে গুপ্তচরকে ক্লিন করতেছে। ইভেন একটা নিউজ দেখলাম যে গত কিছুদিনের ভেতরে ওদের টপ জেনারেল যারা মারা গেছে, একজন জেনারেল সে ওই সবার মারা যাওয়ার সময় বেঁচে গেছে, এবং সন্দেহ করা হচ্ছে যে এই জেনারেল সম্ভবত মোসাদের এজেন্ট, তাদেরকে তথ্য সরবরাহ করছে। এবং এই যে আয়াতুল্লাহ আলী খামেনির যে লোকেশনটা সে এই জেনারেলি বলে দিচ্ছে। ঠিক আছে, সো ইরান এই জায়গায় স্ট্রাগল করছে, বাট ইরানের প্রাইমারি ফোকাস হচ্ছে যে তার নিজের দেশের ডিফেন্সের জন্য যতটুকু দরকার মিসাইল, যতটুকু দরকার ইন্টেলিজেন্স, যতটুকু দরকার এয়ার পাওয়ার, এটা সে প্রায়োরিটি দিচ্ছে, কারণ এর বাইরে যাওয়ার মতো ইকোনমি তার এই মুহূর্তে নাই। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর আমরা দেখলাম যে তাদের সর্বোচ্চ নেতা যাকে নির্বাচিত করা হয়েছে উনি হচ্ছেন ওনার ছেলে। তো এখানে কি ইরান কি সঠিক নেতাকে নির্বাচন করলো, অথবা আমরা কি এটা বলতে পারি যে একজন আয়াতুল্লাহ বা সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার নির্বাচনের প্রসেসটা কি ইরানের, যার মাধ্যমে খামেনির ছেলে পুনরায় আবার এখানে নেতা হিসেবে আসলেন? এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে একটা ক্রাইসিস লিডারশিপ ম্যানেজমেন্ট চলছে। ইরানের যে নেতা সিলেকশন, সুপ্রিম লিডার সিলেকশন প্রসেসটা আসলে ওই পরিবারতান্ত্রিক নয়। যেমন আগে যে খোমেনি ছিল, তার কিন্তু কোনো আত্মীয় এই খামেনি ছিল না, যিনি মারা গেলেন। ইনি ছিলেন ওনার শিষ্য। সো আয়াতুল্লাহ যে জিনিসটা, এটা হচ্ছে একটা সার্টেইন ক্লাস, যেমন আমরা বলি মুফতি অথবা মৌলানা। তো সুনির্দিষ্ট যোগ্যতা থাকলে তাকে আমরা সেটা বলি। আচ্ছা, সো আয়াতুল্লাহ হওয়ার জন্য সুনির্দিষ্ট সেট অফ কোয়ালিফিকেশনস আছে, যেগুলো হইলে পরে তাকে আয়াতুল্লাহ লেভেলে ধরা হয় এবং স্বীকৃতি দেওয়া হয়। সরি, আয়াতুল্লাহ খামেনির ছেলের চেয়ে আয়াতুল্লাহ আলী আরেফি অথবা আরাফি এরকম একজন ছিল, যার কথা শোনা যাচ্ছিল যে সেই হবে নতুন আয়াতুল্লাহ। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে হঠাৎ করে ওভারঅল পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এবং এই যুদ্ধটার মোরাল ধরে রাখার জন্য, সাধারণ জনগণের মানে আকর্ষণটা ধরে রাখার জন্য মেবি হয়তো এই সিদ্ধান্তে তারা গিয়েছে। যদিও এ কথা অনস্বীকার্য যে ওই এখন যিনি আয়াতুল্লাহ হলেন, আগের আয়াতুল্লাহ খামেনির ছেলে, সে কিন্তু অযোগ্য না। তারও কিন্তু মানে ওই স্টাডিজ আছে, তারপর থিঙ্কিং আছে, অ্যাকমপ্লিশমেন্ট আছে। সুতরাং এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে ইরান হয়তো পরিস্থিতির কারণে এই পরিবারতান্ত্রিক যে সিদ্ধান্তটাতে যেতে হয়েছে তাদেরকে। আচ্ছা ভাইয়া, আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয় আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইরান কি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে?
এখন পর্যন্ত ভৌগোলিক এবং ঐতিহাসিক বাস্তবতা যেটা, জি সেটা হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকার কোয়ালিশন ফোর্স ইরানের বিরুদ্ধে চালাচ্ছে যেটা, সেটা হচ্ছে আকাশপথে আক্রমণ। জি আকাশপথে আক্রমণ করে তো রেজিমই চেঞ্জ করা যায় না, হুম আর পুরা ইরানকে ধ্বংস করা সর্ট অফ সোট অফ। কেন বলতেছি যে 40 কিলো চওড়া গাজা স্ট্রিপে যে পরিমাণ বোমা বর্ষণ করেছে, তারপরেও এখানে মানুষ বেঁচে আছে। আর আপনি ইরানের কথা যদি চিন্তা করেন, তাহলে ইরান ধরেন বাংলাদেশের 16 গুণ বড় একটা দেশ, ঠিক আছে? আমাদের হচ্ছে 1,44,000 সামথিং, ওদের 16 লক্ষ সামথিং, 1640 সামথিং। ঠিক আছে? জি তার মানে আমাদের চেয়ে 16 গুণ বড় একটা 16 গুণ রাষ্ট্র। বড়। এক নাম্বার, আপনি চিন্তা করেন যে কান্ট্রিটার সাইজ কত। আচ্ছা, এই কান্ট্রিটা আপনি এয়ারফোর্স দিতে পারবেনই না, ওটা বাদ দেন। আপনি যদি ইউএস আর্মি মানে এখন যদি এই কান্ট্রিতে যুদ্ধ করতে যেতে চায়, জি তাহলে মিনিমাম 7 থেকে 9 লাখ সৈন্য নিয়ে যাওয়া লাগবে। 7 থেকে 9 লাখ ইউএস সৈন্য নিয়ে তাকে ইরানে ঢুকতে হবে। জি আচ্ছা, আর ইরানকে পরাস্ত করে ইরানকে যদি ক্যাপচার করে রাখতে চায়, তাহলে মিনিমাম 12 লাখ সৈন্য লাগবে, 10 থেকে 12 লাখ সৈন্য লাগবে। আচ্ছা, এটা আমি মানে ভিয়েতনাম যুদ্ধের হিসাব, এটা কিভাবে হিসাবটা করলেন ভাই, বা কিভাবে হিসাবটা ক্যালকুলেট করলেন? এই যে ভিয়েতনাম যুদ্ধে যখন যারা গেল, তারপরে আফগানিস্তান যুদ্ধে যখন গেল, তারপরে ইরাকে যখন যুদ্ধ করতে আসলো, তখন এই পরিমাণ সৈন্য লাগছে, আচ্ছা এর চেয়ে কম লাগছে। এখন আমি যেটা করছি এই জায়গায়, যে আমি এটা অঙ্ক করে এটা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ভিয়েতনামে যুদ্ধ চলছে প্রায় 20 বছর, জি ঠিক আছে? আফগানিস্তানের যুদ্ধ চলছে 20 বছর। সো এই দুইটাই প্রায় 20 বছরের যুদ্ধ, 40 বছর ভাই। ঠিক আছে? আর ইয়ার যুদ্ধটা অনেক ছোট ছিল, ইরাকের যুদ্ধের ওটার ডিউরেশন খুব কম ছিল, বাট ওটার মানে ব্যাপ্তি অনেক হাই ছিল। জি এই জায়গায় আমি ওই 3টা জায়গায় হিসাব করে দেখলাম যে ভিয়েতনামে যে 20 বছর যুদ্ধ করলো, ওই 20 বছরে তাদের টোটাল কত ট্রুপস ছিল, আর একটা নির্দিষ্ট সময়ে হায়েস্ট কত ছিল। একটা নির্দিষ্ট সময়ে হায়েস্ট ছিল, সেটা হচ্ছে প্রায় 5 লাখ প্লাস, আচ্ছা ঠিক আছে? তো একই রকমভাবে ইরাক এবং আফগানিস্তানেও আমি দেখলাম, দেখার পরে যে যেটা আমি বুঝলাম যে ওভারঅল আমাদের এই যে মিলিটারি মানে ফোর্স ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে। যেমন ভাই। আগেকার সময় যুদ্ধে বলতো যে ক্লসউইজের একটা অ্যাটাক রেশিও ছিল, যে আপনি যদি একজনকে হারাইতে চান, একজন সৈন্যকে হারাইতে চান, তাহলে 3 জন সৈন্য নিয়ে আসতে হবে। এটাকে Okay. সাকসেস রেশিও বলে। এখন এটা একটু কমে গেছে, এটা আমেরিকার ক্ষেত্রে এটা বলে 1:1.5। আচ্ছা তো সেক্ষেত্রেও যদি হয়, তাহলে আমার হিসাব যেটা, সেটা হচ্ছে যে 7 থেকে 9 লাখ সৈন্য লাগবে হচ্ছে প্রাথমিক সাকসেস পাওয়ার জন্য। আর যদি ইরানকে ক্যাপচার করে ধরে রাখতে হয়, তাহলে মিনিমাম লাগবে হচ্ছে 10 থেকে 12 লাখ এটা হচ্ছে ইউএসএ ভাই। ইউএস আর্মির। ভাইয়া, আপনি যদি সামরিক শক্তি সম্পর্কে, বিশেষ করে ইরানের সামরিক শক্তি সম্পর্কে একটু বিস্তারিত বলেন। ইরানের বর্তমান যে সামরিক শক্তি আছে, ওরা তো আইআরজিসির আন্ডারে মানে কাজ করছে, এবং এই সামরিক শক্তিটা মূলত মিসাইল এবং ড্রোন নির্ভর। এবং এরা আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে একে তো হচ্ছে তাদের ওই যে ঐতিহ্যের কথা বললাম, জি সে ঐতিহ্য আছে, পারস্য সভ্যতার ঐতিহ্য। জি আর এটা হচ্ছে 80 থেকে 88 সাল পর্যন্ত 8 বছর কিন্তু তারা অ্যাক্টিভলি যুদ্ধ করেছে। সো ওই যুদ্ধের অভিজ্ঞতা তাদের আছে। প্লাস যেটা হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে একমাত্র মানে সফল মুসলিম রাষ্ট্র তো ইরান। সো তারা আবার এই যে প্রক্সি যেগুলো আছে, যেমন লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতিজ, তারপরে সিরিয়ান এবং ইরাকি যে ফ্যাকশনগুলো আছে ছোট ছোট, যেগুলো XIS, সো এই সব মানে প্রক্সিগুলোকে হ্যান্ডেল করেও তারা অভ্যস্ত। এবং তারা মূলত তাদের মিসাইল এবং ড্রোন সিস্টেম যেটা আছে, এইটার উপরে ব্যাপক গবেষণা করে এটাকে একটা ভালো লেভেলে নিয়ে গেছে, যেটার প্রমাণ আমরা পাচ্ছি খাইবার মিসাইল, তারপরে হচ্ছে ফাত্তা-2 মিসাইল, এই ধরনের মিসাইলের মাধ্যমে, যেটা মানে খুবই চমৎকার এবং বিধ্বংসী মিসাইল। জি ভাই। তো হ্যাঁ, অফকোর্স ইরান আর্মির পক্ষে আটলান্টিক ক্রস করে আমেরিকা যাওয়া সম্ভব না। আমেরিকা ওইভাবে আসলে কেউ যেতে পারে নাই। 2টা বিশ্বযুদ্ধ তারা মানে লড়ছে, জি কোনো বিশ্বযুদ্ধে আমেরিকার মাটিতে কোনো বোমাকে ফেলতে পারে নাই। জি সো ওইটা সম্ভব না। ইসরায়েলকে মানে যুদ্ধ করে
পরাস্ত করার মতো শক্তি আমি ইরানের ভেতরে দেখছি না, জি, কারণ ইসরায়েল মানেই তো হচ্ছে পিছনে আমেরিকা, পিছনে আমি সেটা সম্ভব না। বাট এখন যেটা তারা শর্ত চাপিয়ে দিয়েছে যে ওকে আমরা যুদ্ধ থামাতে রাজি, কারণ যুদ্ধ থামানোর চাবি এই মুহূর্তে আসলে ইরানের হাতে। ইরানের হাতে। সো ইরান বলছে আমরা যুদ্ধ থামাতে রাজি আছি। প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে যে আর এই জীবনে আমাদের উপরে কোনো নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় শর্ত, মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ক্যান্টনমেন্ট থাকতে পারবে না। ওয়াও, তো মধ্যপ্রাচ্যে আমেরিকার ক্যান্টনমেন্ট আছে অনেকগুলো আছে। একটা, ধরেন এই থেকে আপনি যদি শুরু করেন, জি, এই কাতারে আছে, কুয়েতে আছে, বাহরাইনে আছে, তারপরে সৌদি আরবে আছে, লেবাননে আছে, জর্ডানে আছে, ইরাকে আছে, সিরিয়াতে আছে, জি, আর একটু উপরে গেলে আপনি দেখবেন যে টার্কিতেও আছে, জি, তুরস্কেও কিন্তু ইউএস ক্যান্টনমেন্ট আছে, এটা ন্যাটোর ফোর্সের আন্ডারে। জি। তো ইরান বলতেছে যে এই ক্যান্টনমেন্টগুলো সব এখান থেকে সরিয়ে দিতে হবে। জি, তো এই শর্ত সাপেক্ষে এখন মানে ইরান রাজি আছে এই যুদ্ধ বন্ধ করতে। তার মানে আমরা বলতে পারি ভাই এখন বল হচ্ছে ইরানের কোর্টে। অফকোর্স, কারণ এটা যুদ্ধ ওই ইরানের সম্ভবত একজন মন্ত্রী আরাকচি সম্ভবত বলছে যে যুদ্ধ অবশ্যই ইউএসএ শুরু করেছে, জি, কিন্তু যুদ্ধ কবে শেষ হবে এটা ডিসাইড করব ইমরান, মানে ইরান নির্ধারণ। যদিও গেম থিওরি বলতেছে ভিন্ন কথা। জি, গেম থিওরি অবশ্য বলছে যে ইরান অথবা মানে ইসরায়েল অথবা আমেরিকা, এদের কথায় যুদ্ধ শেষ হবে না, যুদ্ধ শেষ হবে অন্য একটা কারণে। এই কারণটা কি হতে পারে ভাই? আচ্ছা, ওই কারণটা হচ্ছে স্টক। আচ্ছা, মানে দুজনের ভিতরে কোনো একজনের স্টক আগে শেষ হয়ে যাবে। কিসের স্টক? অস্ত্রের স্টক। অস্ত্রের স্টক। তো এইটা বোঝার জন্য যেটা দরকার জানা, সেটা হচ্ছে যে ইরান মূলত কিন্তু একটু সস্তা টাইপের মিসাইল এবং সস্তা টাইপের ড্রোন তৈরি করে। জি, যেমন রিসেন্ট একটা ইনসিডেন্ট আমি যেটা উদাহরণ হিসেবে বলতে পারি, যে ইরান একটা মিসাইল ছাড়লো যেটা $50,000 মূল্যের। জি। এইটা ইসরায়েলে পৌঁছানোর আগে বিভিন্ন জায়গা থেকে ফলো করুন আমাদের পেজ অথবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা যারা 100x গ্রোথ পডকাস্টের ফ্লেভার ফিজিক্যালি পেতে চাচ্ছেন, তারা সংগ্রহ করতে পারেন আমাদের সিরামিক মগ, কোট পিন, পেন এবং 100x গ্রোথ পডকাস্টের ম্যাজিক্যাল মগ। আর এগুলো সংগ্রহ করার জন্য আপনারা আমাদের নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।